আমার কাছে মনে হয় না যে জামাত ক্ষমতা যাওয়ার জন্য তারা ক্ষমতা যাওয়ার জন্য মানে কোনো আশা আকাঙ্ক্ষা দেখে না, না আশা আকাঙ্ক্ষা দেখতে পারে, কোনো অসুবিধা নেই, কিন্তু বাংলাদেশের মানুষ তাদেরকে ক্ষমতা নিয়ে যাবে এটা আমি মনে করি না। শুধু দর্শক আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেলে সংলাপ অনুষ্ঠানে। স্থানীয় সরকার এবং পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রী এবং সে সাথে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জামায়াত ইসলামী ধর্মের নামে রাজনীতি করে আর মিথ্যা কথা বলে। ঠাকুরগাঁওয়ে এক অনুষ্ঠানে তিনি মন্তব্য করেন। যদিও এর প্রতিবাদ জানিয়ে জামায়াত ইসলামী বলেছে, জামায়াতকে নিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর মিথ্যাচার, দায়িত্ব জ্ঞানহীন বক্তব্য দিয়েছেন। এর আগে জুলাই সনদ নিয়ে জামায়াত এনসিপি মিথ্যাচার করছে এমন অভিযোগও করা হয় বিএনপির পক্ষ থেকে। মোট কথা, রাজনীতির মাঠে মিথ্যাচার একটি অলিখিত কৌশল। প্রতিপক্ষকে ঘায়েল করতে, জনমত নিজেদের করে রাখতে, দলীয় নেতাকর্মীদের উজ্জীবিত করতে বিভিন্ন সময় এই ধরনের বক্তব্য দেন রাজনীতিবিদরা। বিশ্লেষকদের মতে রাজনীতিতে মিথ্যাচার দীর্ঘমেয়াদী একটি জাতিকে নৈতিক ও আর্থসামাজিক দিক দিয়ে পেছনের দিকে ঠেলে দেয়। দর্শক, আজ তাই আমরা আলোচনার বিষয় নির্ধারণ করেছি রাজনীতিতে মিথ্যাচার কি কৌশল। আবার সেই সাথে একটি বিষয় নিয়ে আলোচনা করতে চাই, সেটা হচ্ছে দেশে হঠাৎ করে বেড়ে গেছে নৃশংসতা। যদি বলি একেবারে শিশু ধর্ষণ থেকে অনেক কিছু অবনতি হয়েছে আইন শৃঙ্খলা পরিস্থিতির, প্রায় ঘটছে খুনের মতো ঘটনা, নৃশংস ঘটনা। ধর্ষণের শিকার হচ্ছে শিশু থেকে বয়োবৃদ্ধ। বিচারহীনতার সংস্কৃতির কারণে ক্ষতিগ্রস্ত পরিবার হতাশা আর কষ্টকে বুকে পাথর চাপা দিয়ে বিচারের আশা ছেড়ে দিয়েছেন। দর্শক, আমরা এই দুটি বিষয় নিয়ে আজকে আলোচনা করতে চাই এবং এই আলোচনা করবার জন্য আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন, আমার ডানে আছেন অ্যাডভোকেট মোহাম্মদ আতিকুর রহমান, সভাপতি বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন এবং জামায়াত নেতা। অ্যাডভোকেট মোহাম্মদ আতিকুর রহমান, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমার বাইরে আছেন ডাক্তার রাকিব আল হাসান, ইয়ুথ লিডার ও রাজনৈতিক বিশ্লেষক। ডক্টর রাকিব হাসান, আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য। দর্শক, পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন। নিশ্চয়ই আপনারাও আমাদের সাথে থাকবেন সে প্রত্যাশায় আলোচনা শুরু করতে চাই, যেহেতু বলেছিলাম রাজনীতিতে মিথ্যাচার কি কৌশল। আবার সেই সাথে আজকে যে বিষয়, এই বিষয়টি নিয়ে আলাপ হবে, সেই সাথে আলাপ হবে যে হারে নৃশংসতা বেড়ে গেছে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি কেন হচ্ছে, এই বিষয় নিয়েও আলোচনা করবার জন্য দুজন আলোচক আছেন। আমি প্রথমে একটু ডাক্তার রাকিব আল হাসানের কাছে একটু যেতে চাই। ডাক্তার রাকিব আল হাসান, যদি বলি গতকালকে সম্ভবত ঠাকুরগাঁও একটি অনুষ্ঠানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যিনি স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রী, তিনি মন্তব্য করেছেন, ধর্মের নামে একটি দল আছে, ধর্মের নামে রাজনীতি করে, খুব সুন্দর সুন্দর কথা বলবে, মিঠা মিঠা কথা, আর ধর্মের কথা বলবে আর মিথ্যা কথা বলবে। এই করে আর রাজনীতি হবে না। জনগণের ভালোবাসা পেতে হলে সত্য কথা বলে জনগণকে ভালোবেসে এগুতে হবে। তখন ভীষণভাবে ঢাকঢোল বাজাচ্ছিল, ক্ষমতায় এসে গেছে, কোথায় গেল তারা, মানুষ ভোট দিয়েছে। এবং সেই সাথে আরেকটা কথা তিনি বলেছেন, এদেশের মানুষ কখনো জামায়াতকে ক্ষমতায় আনবে না, কারণ 1971 সালে আমার স্বাধীনতার বিরোধিতা করেছিল, কোনো মতেই তাদেরকে ক্ষমতায় নিয়ে আসতে পারি না এই দেশের মানুষ। একটু যদি বলতেন যে জামায়াত ইসলামী মিথ্যা কথা বলে, মিথ্যার আশ্রয় নেয়, কতটুকু সত্য বা কতটুকু, আপনার বিশ্লেষণটা কি? জি, আপনাকে ধন্যবাদ। আমার সহ-আলোচক এবং দর্শকদেরকে সালাম এবং শুভেচ্ছা। দেখুন, এটা জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উনি যে জায়গায় বক্তব্যটা দিয়েছেন, আপনার আলোচনার সূত্রপাতে এটা ছিল যে রাজনৈতিক কৌশল কিনা। তো এটাকে আমরা আরও একটু নবে বলতে পারি যে সেটা হচ্ছে কি, রাজনীতিবিদরা যখন মাঠে ঘাটে অনেক কথাবার্তা বলেন, এগুলাকে একটা তার নেতাকর্মীকে চাঙ্গা করার জন্য পলিটিক্যাল স্ট্যান্ডবাজিকে বলে থাকেন। তো এগুলা বাংলাদেশে কালচারাল, এগুলো পুরনো ঘটনা, এগুলা আসলে অ্যানালাইসিস করার মতো কিছু আমি দেখি না, এক নম্বর কথা আমার জায়গা থেকে। আর সেকেন্ড কথা হচ্ছে, ধরেন এগুলা যিনি বলেছেন তার মুখ থেকে ব্যাখ্যাটা শুনলে ভালো হয়। বাট আমার কাছে যেটা মনে হয় যে এটা মানে এটা পুরাতন চিরাচরিত সংস্কৃতি, একজনকে দোষারোপের রাজনীতি, একজনকে দোষারোপ করা। হ্যাঁ, আর ইচ্ছার বড়টা বিষয় হচ্ছে, ধরেন এর কথার পৃষ্ঠে আর একটা কথা আসে, অনেকেই প্রশ্নটি করেন যে জামাত বিএনপি তো দীর্ঘদিন একসাথে জোট ছিল, দুইবার সরকারও জোট ছিল, ক্যাবিনেটও শেয়ার করছে, পার্লামেন্টও শেয়ার করছে, অনেক কিছুই করছে, তো এখন কেন সেটা বাকবিতণ্ডার পর্যায়ে পৌঁছে গেল? তা আমি বাকবিতণ্ডার পর্যায়ে পৌঁছাটাও আমি খারাপভাবে দেখি না, কারণ এটা জামাত এখন আলাদা হয়ে গেছে এবং জামাত বিএনপির সাথে যখন ছিল তখন তারা কিন্তু ক্ষমতার জন্য মেইন স্ট্রিম পার্টি ছিল না। মানে এখন তো জামাত প্রধান বিরোধী দল এবং তারা ক্ষমতার প্রধানতম শক্তি। তো সে মানে বিরোধী শক্তি, এবং তারা চাইবে স্বাভাবিক, যখন একটা ক্লাসের আপনার রুল নাম্বার 10 থেকে 2 আসবে বা 3 আসবে, তখন আপনার টার্গেট থাকবে রুল নাম্বার 1 যাওয়া। কোনো একটি টিম যদি ফুটবল বিশ্বকাপে যদি সেমিফাইনাল খেলে এক আসরে, পর আসরে টার্গেট থাকবে ফাইনাল খেলা,
রানার আপ হলে টার্গেট থাকবে চ্যাম্পিয়ন হওয়া, এটা হতেই পারে, এটা জামাতের দিক থেকে হতেই পারে। তো এই জায়গা থেকে আমি মনে করি যে এগুলা ডেমোক্রেটিক একটা সৌন্দর্য থাকাটা খুব ভালো, অসুবিধার কিছু নয়, কিন্তু জিনিসটা যেন রক্তপাতের দিকে না যায় এবং সহিংস হয়ে না ওঠে এবং একই সাথে যেন জনগণের ভোগান্তি না হয়ে থাকে। তো এটা নিয়ে আর খুব বেশি আমি কিছু জামায়াত বলতে 1971 সালে চাই না। স্বাধীনতা বিরোধী এই আচ্ছা, বিষয়টাও এবার কি আসি। স্ট্যান্ড বাজি বা একটা না, ওটা না, বক্তব্য আমি কিনা? এই বক্তব্যের প্রসঙ্গে মানে প্রেক্ষিতে আমি এটা বললাম প্রসঙ্গে। আর এবার আসি যে জামাতকে কখনো মানুষ ক্ষমতায় দেখতে চায় না যেটা বলছেন, এক্ষেত্রে এটা ট্রু। কারণ হচ্ছে ধরেন মানে জামাত যত কিছুই করুক না কেন, যেহেতু জামাত ইসলামী ব্যানারে ওরা রাজনীতি করছে এবং জামাতের ইসলাম ওদের যে মুক্তিযুদ্ধের একটা কলঙ্কিত ইতিহাস রয়েছে, তো সে জায়গা থেকে আসলে বাংলাদেশের জনগণের মাঝে বা স্বাধীনতাপ্রেমী মানুষের মধ্যে এই ধরনের একটা দগদগে ক্ষত রয়েছে, এক নম্বর কথা। দুই নম্বর কথা হচ্ছে কি জামাতের যে বিষয়টা, সেটা হচ্ছে কি আপনার জামাত মানে আপনি দেখেন জামাত কিন্তু যখন জামাতের গণতন্ত্র বলেন, জামাতের অগ্রযাত্রা বলেন, তারা এটাই বলছিল যে আমরা শরীয়ভিত্তিক রাষ্ট্র চাই, আমরা ইসলাম কায়েম করতে চাই, এখনো বলতেছে যে আমরা ইসলাম কায়েম করতে চাই। কিন্তু বাংলাদেশের মানুষের যদি আপনি মনস্তাত্ত্বিক জগৎটা দেখেন, সেটা হচ্ছে ধরেন বাংলাদেশ 90% মুসলিমের দেশ, কিন্তু বাংলাদেশের 90% মুসলিম তো আর ইসলামী শাসন চায় না, এবং বাংলাদেশের মানুষের উপর আপনি জোর করে চাপিয়ে দিতে পারবেন না। এই কারণে আপনি দেখেন এবারে যদি ইলেকশনের আগে যদি তাদের যে খোলসটা দেখেন, খোলসটা নিজেরাই বদলাইছে। আপনি দেখেন ওনাদের নায়েবে আমি ডক্টর আব্দুল্লাহ তায়ের, উনি বলেছেন যে আমরা আসলে শরিয়া রাষ্ট্র চাই না, আমরা ইসলামের ভিত্তিতে গণতন্ত্র চাই। তো এটার আবার কোন ফর্মুলা আমরা জানি না। মানে ধরেন ইসলামের সাথে গণতন্ত্র তো অনেক কিছু সাংঘর্ষিক রয়েছে, শরিয়ার সাথে অনেক কিছু সাংঘর্ষিক রয়েছে। সুতরাং তারা পিপলের এই সেন্টিমেন্টটা তারা জানে যে তারা এই কারণে পিপলকে সন্তুষ্ট করার জন্য, ভোট ব্যাংক করার জন্য, এটা তাদের কৌশল হতে পারে, কোনো অসুবিধা নাই। কিন্তু ধরেন এই জামাতের যে কৃষ্টি কালচার বা জামাতের যে পলিটিক্যাল প্যাটার্ন, হ্যাঁ তারা গ্রো করছে, এটা ভালো, বা তারা একটা শক্তি হয়ে উঠেছে, অনেক মানুষের ভোট আশা আকাঙ্ক্ষা তারা অর্জন করেছে। কিন্তু আমার কাছে মনে হয় না যে জামাত ক্ষমতা যাওয়ার জন্য তারা ক্ষমতা যাওয়ার জন্য মানে কোনো আশা আকাঙ্ক্ষা দেখে না। না, আশা আকাঙ্ক্ষা দেখতে পারে, কোনো অসুবিধা নেই, কিন্তু বাংলাদেশের মানুষ তাদেরকে ক্ষমতা নিয়ে যাবে এটা আমি মনে করি না। আর কিন্তু এবারে নির্বাচনে তারা এত বেশি ভোট পেল, এটার কারণে তারা আশা দেখতে পারে কিনা? অসুবিধা তো না, আমি তো বললাম এটা তো দেখতেই পারে, কোনো অসুবিধা নেই। রুল নাম্বার 2 হলে আপনার পরবার রুল নাম্বার 1 হতে চাইবেন, জামাত তো চাইবেই, আমার যাগুলো আমিও তাই করতাম। তাহলে তো মির্জা ফখরুল ইসলাম আলমগীর তো বলছে কোনোদিন আসবে না। ক্ষমতা আসবে না, কেন আসবে না আমি এটা বললাম আপনাকে। ধরেন জামাতের যে বিষয়টা, আপনি এত ভোট পাওয়ার পিছনে কারণও আছে। ধরেন এবার তো ধরেন আওয়ামী লীগ মাঠে ছিল না, তো আওয়ামী লীগের তো একটা ভোট ব্যাংক রয়েছে। তো আওয়ামী লীগের ভোট ব্যাংকটা তো ধরেন কিছু বিএনপির মধ্যে গেছে, কিছু জামাতের মধ্যে গেছে, কিছু ভোট দিতে যায় নাই। হ্যাঁ, তারপরে ধরেন এখনকার তো ফার রাইটসদের সব জায়গা থেকে একটা রাইটিসদের একটা উত্থান হচ্ছে, তো সেটাও জামাতে দিয়ে গেছে। হ্যাঁ, তারপরে ছাত্র সংসদ ইলেকশনে ওনাদের একটা অর্জন ছিল, সেই অর্জনের একটা ফ্লো ছিল। হ্যাঁ, তো সবকিছু মিলে জামাতের এগুলা হয়েছে, কিন্তু এটা ক্ষমতা আসার জন্য অ্যাপ্রোপ্রিয়েট। মানে আগামী দিনগুলোতে বাড়বে নাকি কমবে তাদের ভোট? এটা বাড়তে পারে, কমতে পারে, কিন্তু ক্ষমতা আসার জন্য উপযুক্ত না, এবং আমার কাছে মনে হয় না যে বাংলাদেশের জনগণ তাদেরকে ক্ষমতা হিসেবে বিবেচিত করবে। একটু